গ্রামের নাম আনন্দপুর। নাম আনন্দপুর হলেও সেখানে আনন্দ নেই বললেই চলে। সেই গ্রামে বাস করত মা আর ছেলে, মা ভদ্রা আর ছেলে সুবল। কিরে ধবলি, রাগ করলি নাকি রে মা? তোর বাছুরটাকে দূরে বেঁধে রাখলুম বলে। রাগ করিস না মা ধবলি, আমি জানি তোর কষ্ট হচ্ছে, তবে কি করব বল। তোর কাছে রাখলে তুই যে সব দুধ খাইয়ে দিস তোর বাছুরকে। আমারও তো একটা ছেলে আছে বল। যদি সব দুধ তুই তোর বাছুরকে খাইয়ে দিস, তবে আমরা মা ছেলেতে মিলে যে না খেতে পেয়ে মরবো রে মা। তুই রাগ করিস নে, তুই রাগ করিস নে। তোর বাছুরকে এনে দেবো ক্ষণ, একটু পরেই গিয়ে এনে দেবো। গোয়ালন তো বাড়িতে নেই। সুবলের মা ভদ্রা অত্যন্ত সৎ ও কর্মঠ। সে চেয়ে চিনতে খেতে পছন্দ করে না। নিজে যেটুকু রোজগার করে সেটুকুই খায়। বাবা সুবল, ওঠ, সকাল হয়েছে। ধবলিটা সদ্য মা হয়েছে, ওকে খাবার না দিলে যে ওর বাছুরটা খাবার পাবে না, আর ওর বাছুরটাকে খাইয়ে বড় করতে হবে, দুটো পয়সা পাবো। ওর দুধ বিক্রি করেই তো দুটো পয়সা পাই। কিরে সুবল, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? এবারে কিন্তু আমি বড্ড রেগে যাব, বলে দিলুম। শুধু তো আর ঘরের উপর রাখা যায় না। ধবলিটা নতুন বাচ্চা দিয়েছে, বাছুরটা কত সুন্দর হয়েছে, কত লাফালাফি করছে বাবা। তুই তো একটাবার তার কাছেও গেলি না। কিরে সুবল, আমার কথা কি তোর কানে যাচ্ছে না বাবা? তাড়াতাড়ি ওঠ তো, না হলে কিন্তু আমি এবার বেজায় রেগে যাব। আমার হাতের এই কাঁথাটাও শেষের দিকে। বাজারে নিয়ে গিয়ে তো বিক্রিও করতে পারিস নাকি? কটা টাকা হাতে আসে, কটা পয়সা আসলে তো আমাদেরই ভালো, তাই না? তাড়াতাড়ি উঠ না বাবা, আর কত ডাকবো বলতো? বাবা না থাকায় এভাবেই চলছে মা ভদ্রা আর ছেলে সুবলের জীবন। সুবল জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনে, সেটা বাজারে বিক্রি করে যা পয়সা পায় তা দিয়ে সংসার চলে। মৃদুমন্দ বাতাসে, হিমেল হাওয়ায় ঘুমটা আরো যেন গভীর হয়েছে সুবলের। হ্যাঁ, এটাই সুবল, ঘুম কাতুরে। কাজবাজ বেশ ভালোই পারে, পরেও যত আলসেমি তার এই ঘুমের সময়। ঘুম পেলে যেন সে সব ভুলে যায়। মা ভদ্রার চিৎকারে তার ঘুমটা ভাঙল। আহা মা, আর চিৎকার করো না তো। আমি খাবো না। কটা মুড়ি চিড়ে বেঁধে দাও পুটুলিতে, রাস্তায় খেয়ে নেবো ক্ষণ। তোমাকে তো বোঝাতে পারবো না, কাজ যেমন খুব জরুরি, ঠিক তেমনি ঘুমটাও খুব প্রয়োজন। প্রয়োজন তো বলো। মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় আমার মায়ের সৎ ছেলে, আবার মাঝে মাঝে মনে হয় খুব আপন। জানি না বাবা কেন আমাদেরকে ছেড়ে দূরে চলে গেলেন। এখন সবটা আমাকে সামলাতে হচ্ছে। আমি যে এটুকুনো জীবনে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। মাগো, কবে যে তোমাকে একটু ভালো জীবন দিতে পারবো। বাবা সুবল, আমি যে তোকে কেন কাজে যেতে বলি তা যদি তুই বুঝতি, তাহলে আমাকে এই প্রশ্ন বারবার করতি না। তাহলে শোন, আজ তোকে বলি। তোর বাবাও কাজে যেতে চাইতেন না, আমি জোর করে তোর বাবাকে কাজে পাঠাতাম। একদিন তোর বাবা এসে বললেন, এই আনন্দপুরে আর কোনো কাজ নেই। জোর করে পেটের দায়ে তোর বাবাকে অন্য একটা রাজ্যে পাঠালাম, কারণ তোর মুখে তো দুটো ভাত আমাকে তুলে দিতে হতো রে বাবা। কি করতাম বল? তাই তো, সেই যে গেল আর এলো না। এনে ধর, এবার কাজে যা। কেন যে বলি কাজ করতে, এবার বুঝেছিস তো? আমি চাই না তোকে হারাতে বাপ। ঠিক আছে গো মা, তুমি আমার কথায় কষ্ট পেও না। আমি আমি ঠিক চলে যাব। তুমি তোমার খেয়াল রেখো মা। আমি ঠিক কাজে যাব, আবার তোমার মায়ায় আবার চলে আসবো গো মা।
তুমি কোনো চিন্তা করো না, এই যাবো আর এই চলে আসবো। ঠিক আছে গো মা। সাবধানে যাবি কিন্তু সুবল, আমার কিন্তু বড্ড চিন্তা হয়, বুঝলি রে বাবা। মায়ের মন সারাক্ষণ খুঁতখুত করে, কখন বুঝি কি হয়। সাবধানে যাস বাবা, সাবধানে ফিরে আসিস। তোমার দয়ায় বেঁচে আছি, দয়া করে আমার পুত্রকেও রক্ষা করো সব সময়, দয়া করো। এই এই মায়ের বুকটা আর খালি করো না। একে তো ওনাকে হারিয়ে আমার জীবনটা একদম দুর্বিষহ হয়ে গেছে। আমার ছেলেটাকে হারাতে চাই না, রক্ষা করো। সুবল তার মাকে ছেড়ে কাঠ কাটতে জঙ্গলে যায়। কাঠ কেটে যে পয়সা পায় আর তার মা ভদ্রা সেলাই করে যে কটা পয়সা পায়, তা দিয়ে তাদের সংসার চলে। শোন রে ধবলি, মাকে কিন্তু বাড়িতে একা রেখে যাচ্ছি, দেখে রাখিস কিন্তু। যদি বুঝিস যে কোনো বিপদ হওয়ার শঙ্কা আছে, দৌড়ে গিয়ে আমাকে খবর দিবি। আমি এই পাশের জঙ্গলেই যাচ্ছি, বুঝলি তো আমার কথা? মা বলল তোর নাকি বাছুর হয়েছে, বেশ মিষ্টি দেখতে। থাক রে, গেলাম, আবার পরে এসে কথা বলবো খন। না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল, এখনো জঙ্গলের দেখা মিলছে না। যাই, ওই বট গাছের নিচে একটু গিয়ে বসি। জমিটাতে যে কবে চাষ করতে পারবো বুঝে উঠতে পারছি না। এদিকে বীজ কেনারও টাকা পয়সা নেই, কি দিয়ে যে কি করব। ওদিকে মাও ভীষণ অসুস্থ, আমি বুঝে উঠতে পারছি না কোথায় গেলে আমার এটার উপায় হবে। কি করব আমি? শুধু কটা কাঠ বিক্রি করে আর ক পয়সাই বা পাওয়া যায়? কি যে করি, এ উপরওয়ালা একটা পথ দেখাও। সুবল হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে পৌঁছয়। জঙ্গলের ধার দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, তার কলতানে যেন শান্ত সেই নীরব জঙ্গল ভয়ঙ্কর এক রূপ নিয়েছে। হঠাৎই সুবল দেখতে পায় একটা খরগোশ আঘাতপ্রাপ্ত হয়ে টুংরে আছে, যেন সে এখন মারা যাবে। ইস, কি করা যায়? খরগোশ ছানাটা তো মনে হচ্ছে মারা যাবে। এটা তো ছানা নয়, এটা তো মনে হচ্ছে পুরুষ খরগোশ। বয়সটাও অনেকটাই মনে হচ্ছে। আচ্ছা, এটাকে একটু যত্ন করলে হয় না? একে একটু পরিষ্কার করে দিই জায়গাটা, তাহলে হয়তো বা এই খরগোশটা বেঁচে যেতে পারে। যাই যাই, একটু পরিষ্কার করে আমার এই গামছাটাই নয় বেঁধে দিই, তাতে যদি একটা প্রাণ রক্ষা হয়। সুবল আস্তে আস্তে খরগোশটার দিকে এগোতে থাকে, তার কাটা জায়গায় তার গামছাটা দিয়ে বেঁধে দেওয়ার জন্য। ইস, খরগোশটার কতই না কষ্ট হচ্ছে। এত এত বড় একটা ক্ষত। কে তুমি, মানুষ পুত্র? তুমি সত্যি খুব সুন্দর মনের মানুষ। তোমার কি চাই বলো, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি হলাম খরগোশরাজ, সিংহর থাবায় আমার এই অবস্থা। তোমার কি চাই বলো, কি চাই? না গো খরগোশরাজ, তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। আমি শুধু আমার মাকে একটু সুখী দেখতে চাই, আর কিছুই নয়। আমার বাবা অনেক ছোটবেলায় কাজের খুঁজে বের হয়ে আর ফেরেনি, আর আমি আজ কাজের জন্য এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি। জঙ্গল মাত্রই পেলাম, এখন দুটো কাঠ কাটবো, এটা নিয়ে বিক্রি করে যা পয়সা পাবো তাই খাবো। তবে এই নাও, তোমাকে দিলাম 7 রঙা জাদুই গামছা। তুমি এই গামছা দিয়ে যেটা চাইবে সেটাই পাবে। তবে মনে রেখো, কেউ যদি চুরি করে তবে সে বানরে পরিণত হবে। আর মনে রেখো, যদি সে ক্ষমা না চায় আর এই গামছাটা তোমাকে ফেরত না দেয়, তবে সে সারা জীবন বানর হয়েই কাটাবে। তুমি ভালো থেকো বন্ধু।
যে কোনো সময় সাহায্যের প্রয়োজন হলে আমাকে এখানে এসে ডেকো, আমি অবশ্যই সাড়া দিব। অন্য কোনো মানুষ হলে তো আমাকে বাঁচতেই দিত না, এক্ষুনি হয়তো ধরে নিয়ে গিয়ে রান্না করে খেয়ে নিত। বুঝেছো বন্ধু? তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ খরগোশরাজ, আমাকে এভাবে সাহায্য করবার জন্য। আমি এখন মানুষের সেবা করতে পারবো, মানুষকে সাহায্য করতে পারবো যারা আমার মতো বিপদে আছে। সাথে আমার মাকেও আমি অত্যন্ত ভালো রাখতে পারবো। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। তবে আমি এটা চাইনি, আমি কোনো বিনিময় চাইনি তোমার কাছে সাহায্যের জন্য। তুমি খুশি হয়ে আমাকে দিয়েছো, তাই আমি নিয়েছি। তুমি ভালো থেকো, আর একটু সাবধানে চলাফেরা করো যেন সিংহের ছোবলে না পড়তে হয়। সুবল খুশি মনে বাড়িতে ফিরে আসে তার সেই সাতরঙা গামছাটি নিয়ে, যেটা তার মায়েরই বুনানো ছিল। কোথায় গেলে গো মা? এদিকে এসো। কোথায় গেলে গো মা? তোমার সাথে কথা আছে, এদিকে এসো। আজ জঙ্গলে ভীষণ একটা কাণ্ড ঘটে গেছে। কোথায় গেলে মা? সাড়া দিচ্ছ না কেন? কোথায়? কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো না মা। ও মা, আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না নাকি? কি হয়েছে রে বাবা সুবল? এত হাঁক ডাক কিসের? কি হয়েছে? তুই অমন করে উম, আমাকে ডাকছিস কেন বাপ? কিছু হয়নি তো তোর? কোনো সাপে খোপে কিছু তো কাটেনি তোকে? কোথায়? কোথায় বল তো? কি হয়েছে বাপ? বল না আমাকে। কোথায় কি হয়েছে বল আমাকে। আমার যে বুকটা ধকপক করছে। কি হয়েছে বাপ? সুবল, কি হয়েছে বাপ? বল না আমাকে, সবটা খুলে বল। আহা মা, অত চিন্তা করতে হবে না। আমাকে কোনো সাপে কাটেনি। আজকে ভীষণ একটা কাণ্ড ঘটেছে। খরগোশরাজের সাথে দেখা হয়েছিল গো। এই সাতরঙা গামছাটা আমাকে উপহার দিয়েছে। সে বিশাল কাহিনী। চলো চলো, ঘরে চলো তাড়াতাড়ি। আমি সবটা তোমাকে বলতে চাই, শিগগির চলো তো মা। খরগোশরাজ সিংহর থাবায় প্রচুর আহত হয়েছিল, আহত হয়ে প্রায় মরেই যাচ্ছিল। আমি তোমার দেওয়া সেই গামছাটাকে সেই ক্ষত জায়গায় জড়িয়ে দিই। তারপরে সে আমাকে এই গামছাটা উপহার দেয়। এই সাতরঙা গামছার কাছে যা চাইবো তাই নাকি দেবে। চলো তো মা, তোমার সামনেই এটাকে পরীক্ষা করে নেওয়া যাক। চলো চলো, আর দেরি না করি। তোর যা কথা, এ আবার হয় নাকি? চল তো। হ্যাঁ গো মা, আমি সত্যি বলছি। তুমি আমার কথা যে বিশ্বাস করবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তাই তো তোমার সামনেই আমি দেখাবো। আসলেও কাজ করে। এই জাদু গামছা, দিত এক থালা রসগোল্লা। দেখেছো তো মা, রসগোল্লা এসে হাজির। আবারও তুমি দেখতে চাও এক থালা পায়েসের বাটি? দেখবে নাকি বলো তো? তুমি তো ধা হয়ে গেছো, ধা হয়ে দাঁড়িয়ে আছো। এই দেখো, পায়েসের বাটি এসে হাজির। যা চাইবো তাই পাবো। দেখবে, খিচুড়ি এসে হাজির হবে এক্ষুনি। ওমা, তুমি তো কোনো কথাই বলছো না। আসলেও তো সত্যি। দেখো, খিচুড়ি এসে হাজির। ওমা, এবার তোমার বিশ্বাস হলো তো যে আসলেও খরগোশ রাজের সাথে আমার দেখা হয়েছিল, আর সে আমাকে এই জাদুই গামছাটা দিয়েছে। মাগো, ও বাবা গো, এ কি কাণ্ড! আগে তো গল্প শুনতুম রে, যে খরগোশরাজ নাকি মানুষকে বর দেয়। তা আজ আমার ছেলে সেই বর পেয়েছে। কত ভাগ্য তোর! তবে বিনিময়ে কিছু নিতে নেই রে বাবা, বিনিময়ে নিতে নেই। এ এ শিক্ষা যে আমি তোকে দেইনি। তুই কেন এই কাজ করলি বল তো? কাউকে সাহায্য করে কোনো জিনিস নিতে নেই। তোকে তোকে আর কতবার বোঝাবো বল বাবা, সুবল? তবে বাপ, সুবল, তুই তুই এই কথা আর কাউকে বলিস না, না হলে যে হিতে বিপরীত হবে।
লোভী মানুষের তো আজকাল অভাব নেই। তুই যদি কাউকে সাহায্য করতে চাস এমনি করিস বাবা। হ্যাঁ গো মা, আমি কাউকে বলবো না, তবে আমি মানুষকে সাহায্য করতে চাই। যারা আমার মতো দুঃখে আছে, কষ্টে আছে, তাদেরকে সাহায্য করতে চাই। আমি সবাইকে দান করতে চাই মা। এত জিনিস আমি তো একা ভোগ করতে পারবো না, সবার কাজে লাগবে, এটাই তো সবার জন্য ভালো হবে গো মা। আমি চাইছি আমার জমিটাতে চাষ করতে। আজই যাব চাষ করতে, সেখান থেকে যা ফসল হবে সেই ফসল বিক্রি করে আমি লোকজনকে দান করব। কারণ কর্ম করে খাওয়ার মধ্যে একটা শান্তি আছে গো মা, যেটা আমি বুঝতে পেরেছি। বসে বসে খাওয়ার মধ্যে কিচ্ছু নেই গো মা, বসে বসে খাওয়ার মধ্যে কিচ্ছু নেই। আমি কর্ম করেই খেতে চাই। কাজ করলে তবেই না সেই কাজের মূল্যটা বোঝা যায়। ঠিক আছে গো মা, তুমি আর চিন্তা করো না। তোমার ছেলে এখন তোমার ইচ্ছায় অনেক বড় হবে, দেখো, অনেক বড় হবে। পরদিন সকালে চলে যায় সুবল তার সেই শুকনো ক্ষেতে মরিচের চাষ করতে। যেই না তার শুকনো ক্ষেতে মরিচের চাষের কথা বলে, অমনি সেই শুকনো ক্ষেতে সোনালি মরিচ এসে ভর্তি হয়ে যায়। আর সেটাই চুপি চুপি দেখে নেয় গ্রামের মোড়ল মশাই, যে ছিল ভীষণ লোভী একজন মানুষ। দেখে সেখান থেকে চুপি চুপি চলে যায় বাড়ির দিকে। আর সে ভাবতে থাকে যে কি করে সুবল এটা করতে পারলো। এইটা ভাবতে ভাবতেই সে সেখান থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসেই সে ভাবতে বসে পড়ে যায়। তাই তো বলি, সুবল আজকাল আমার কাছে আসছে না কেন, টাকার প্রয়োজন হচ্ছে না কেন, আমার কাছ থেকে ঋণ কেন নিচ্ছে না। এইবার বুঝতে পেরেছি, ওই জাদু গামছা আমার চাই, ওই সাতরঙা জাদুই গামছা আমার চাই চাই। হ্যাঁ হ্যাঁ, আজ রাতেই চুরি করব, আজ রাতেই। সুবল আজকে খুব শান্ত মনে ঘুমিয়ে আছে, কারণ তার মন আজকে খুবই শান্ত। তার আজ কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। সে এখন যেটা চাইবে সেটাই করতে পারবে, এই ভাবনা নিয়ে সে ঘুমিয়ে আছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় তার ঘুমটা আরো গভীর হয়েছে। আর সে বুঝতেই পারেনি আজ তার ঘরে ডাকাত পড়বে। এদিকে মোড়ল মশাই চুপি চুপি তাদের বাড়িতে ঢুকে পড়ে। অন্যদিকে ধবলিও ঘুমিয়ে পড়েছে, সুবলও বেশ ঘুমে আচ্ছন্ন। অন্যদিকে মোড়ল চুপি চুপি খুব আনন্দের সাথে সেই ঘরে ঢুকে পড়ে। সুবলের ঘরে ঢুকে মনের আনন্দে চুপি চুপি সুবলের সেই সাতরঙা গামছাটা চুরি করে নিয়ে মনের আনন্দে সেখান থেকে চুপি চুপি বেরিয়ে পড়ে। মোড়লের মনে আজ ভীষণই আনন্দ। সে যে আজকে যা চাইবে তাই পাবে, সেটার এক মন্ত্র পেয়ে গেল। তাই তো তার মন আজ বেজায় খুশি। কিন্তু সে তো জানে না যে তার সামনে কি বিপদ হতে চলেছে। অন্যদিকে সুবল ঘুমের ঘোরে আচ্ছন্ন। সে জানেই না তার ঘরে ডাকাত এসেছে। ডাকাত তার খুব পছন্দের জিনিস নিয়ে চলে গেছে। আহা, সুবলের জমিটা এখন আমার হয়ে যাবে, আর জমিয়ে এই সোনালি মরিচগুলো আমার হয়ে যাবে। এই জাদু গামছা, এক্ষুনি এগুলোকে আমার জমিতে রূপান্তরিত কর, না হলে তোকে কিন্তু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবো। তাড়াতাড়ি সুবলকে যেমন দিয়েছিস আমাকেও দে। গ্রামের মোড়ল যেই না এই কথা বলেছে, তখনই সে বানরে পরিণত হয়েছে। আর তখনই সে তার ভুলটা বুঝতে পারে। হায় হায়, এখন আমার কি হবে? আমি কি করলাম? আমি লোভে পড়ে এ কি কাজ করলাম? এখন তো আমাকে বানর হয়ে কাটাতে হবে। আমি কোথায় যাব? কি করলে আমি এটা থেকে মুক্তি পাবো? হ্যাঁ হ্যাঁ, সুবলের কাছে যাই। সুবলই পারে আমাকে আবারও মানুষ রূপে ফিরিয়ে দিতে। যাই যাই, এক্ষুনি যাই। ওহো, তুমি তাহলে আমার এই গামছাটা চুরি করেছো? আচ্ছা, বেশ হয়েছে। এবার থাকো বানর হয়ে।
না তুমি আমাকে গামছা দেবে আর না তুমি মানুষ হবে। যদি তোমার শিক্ষা হয়ে থাকে তবে তুমি আমাকে গামছাটা ফেরত দাও আর তুমি মানুষে রূপান্তরিত হও। আর নয়তো গামছাটা নিয়ে তুমি সারা জীবন বানর হয়েই কাটাও। কি মোড়ল, সারা জীবন বানর হয়ে কাটাবে নাকি? যদি কাটাও তো তাহলে আমি এক্ষুনি গেলাম। যাব নাকি গো? কিছু তো বলো। না গো সুবল, আমার ঢের শিক্ষা হয়েছে। এই নাও বাপু, তোমার গামছা তুমি নাও আর আমাকে মানুষ রূপে ফিরিয়ে দাও। আমার ভুল হয়েছে গো সুবল, আমাকে মাফ করে দাও। আমার ঘাট হয়েছে, আমি আর কখনো কারো পিছু লাগবো না। আমি লোভে পড়ে গিয়েছিলাম। তোমাকে যখন মরিচ গাছগুলোকে জাদুর করে তোমার জমিতে আনতে দেখলাম, তখনই আমার মনে হলো যদি আমি এই গামছাটা পাই তবে আমিও এই 7 রঙা গামছা দিয়ে অনেক কিছু করে ফেলতে পারবো। তাই আমি চুরি করেছিলাম। আমার বড্ড দোষ হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আর কখনো এই কাজ করব না আমি। শুনুন মোড়ল মশাই, আপনি যদি আমার কাছে এমনি চাইতেন তবে আমি আপনাকে কিছুটা জিনিস এমনি দিয়ে দিতাম, কিন্তু আপনি লোভ করেছেন। তবুও আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম।